নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। 2024-এর মিড ডিসেম্বরে বছরের শেষ ট্যুর হিসাবে বিশ্বদীপরা 4 বন্ধু মিলে চলে গিয়েছিল শ্রীলঙ্কায়। এই ট্যুরের তাৎপর্য ছিল ওদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কোনো ট্রাভেল এজেন্সির সাথে নয়, সম্পূর্ণ নিজেদের চেষ্টায় নিজেদের প্ল্যানিংয়ে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছিল। সেই সাথে মাথায় রাখা হয়েছিল বাজেটের বিষয়টাও। দীর্ঘ পরিকল্পনার পর 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিল শ্রীলঙ্কা সফরে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি সেই শ্রীলঙ্কা সফরেরই গল্প। আমরা চলে এসেছি এখন চেন্নাই এয়ারপোর্টে, নাম আন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 2। সঞ্জয় সবিকদা দাঁড়িয়ে আছে। বাবন, আমরা D7 দিয়ে ঢুকবো। বাজেটের কথা মাথায় রেখেই সর্বপ্রথমেই কলম্বো যাওয়ার ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল চেন্নাই থেকে। তাই তার 2 দিন আগেই ট্রেনে করে কলকাতা থেকে তারা চেন্নাই পাড়ি দেয়। তারপর ভোর রাতের ফ্লাইট ধরে পৌঁছে যায় কলম্বো। এই ট্রিপে শ্রীলঙ্কার প্রধান দ্রষ্টব্য জায়গাগুলি ছাড়াও এমন অনেক জায়গায় তারা ঘুরেছে যে জায়গাগুলি সৌন্দর্য এবং ঐতিহাসিক বিচারে বেশ তাৎপর্যপূর্ণ। কিন্তু হাতে গোনা বেশ অল্প সংখ্যক পর্যটকই সেখানে ঘুরতে যান। আবার বেশ কয়েকদিনের জন্য কোস্টাল ট্রেকিংও ওরা সেখানে করেছে। বাজেটের কথা মাথায় রেখে কখনো নিজেদের সাথে থাকা টেন্টে, কখনো বা চার্চে, বা কখনো আবার মন্দিরেও তারা রাত কাটিয়েছে। ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহার করেছে ট্রেন বা লোকাল বাস বা অটো। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর একটি ট্রিপ। এই সফরের এই বিভিন্ন জায়গাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা পাশে থাকবেন। নির্ধারিত সময়ে কলম্বো পৌঁছেই ওরা বাস ধরে চলে যায় আগে থেকে বুক করে রাখা একটি হোটেলে। আমরা চলে এসেছি শ্রীলঙ্কায়। এখান থেকে বাইরে গিয়ে গাড়ি ধরে চলে যাব কলম্বো এয়ারপোর্ট। হোটেলে পৌঁছে ব্যাকপ্যাক রেখে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল গড়াতেই ওরা বেরিয়ে পড়ে আশপাশটা ঘুরে দেখার জন্য। পুরো শহর তখন ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছিল আলোর মেলায়। যতদূর নজর যাচ্ছিল চারিদিকেই শুধু ক্রিসমাস ট্রি আর বিভিন্ন ধরনের আলোর মেলায় সাজানো এক সুন্দর শহর। ওই দূরে দেখা যাচ্ছে কলম্বোর প্রাণকেন্দ্র রঙিন আলোয় ঝলমলে লোটাস টাওয়ার। এরপর বিচে কিছু সময় কাটিয়ে তারপর ওরা ফিরে যায় হোটেলে। পরদিন ভোরবেলা ওদের যেতে হবে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে ওরা চলে যাবে শ্রীলঙ্কার একদম উত্তর প্রান্তে অবস্থিত জাফনা। ট্রেনে জাফনা যেতে প্রায় ঘন্টা 8 মতন সময় লাগবে। এই রুটে বেশ কতগুলি ট্রেন চললেও ভোরবেলা ট্রেন ধরলে দুপুরের মধ্যে পৌঁছানো সম্ভব। এসি এবং স্লিপার ক্লাস থাকলেও বাজেটের কথা মাথায় রেখে ওরা 3rd ক্লাস অর্থাৎ জেনারেল বগিতেই টিকিট কাটে। সকালের দিকে একটু ভিড় থাকলেও অনুরাধাপুরার পর থেকে ট্রেন মোটামুটি খালি হয়ে যায়। কলম্বো ফোর্ট থেকে জাফনা পর্যন্ত জেনারেল বগিতে ভাড়া পড়েছিল 350 শ্রীলঙ্কান টাকা পার হেড। ট্রেন মোটামুটি নির্দিষ্ট সময়েই ছেড়েছিল এবং প্রতিটা স্টেশন ছিল প্রায় ফাঁকা এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন রুটের আশেপাশের দৃশ্যও ছিল উপভোগ করার মতন। কখনো বিস্তৃত জলাভূমি, আবার কখনো বিস্তৃত ধানক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চলেছিল ট্রেন, ঠিক যেন আমাদের ভারতভূমিরই প্রতিচ্ছবি। প্রায় দুপুর 1:30 নাগাদ ট্রেন জাফনা স্টেশনে পৌঁছে যায়। আমরা এসে পৌঁছেছি জাফনা স্টেশন।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে বের হয়ে যাবো জাপনা বাস স্ট্যান্ড। জাপনা স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। এই রাস্তাটা ওরা হেঁটেই চলে যায়। এখান থেকে বাস ধরে ওরা চলে যাবে কুরিকাট্টুয়ান জেটি, দূরত্ব প্রায় 31 কিলোমিটার। আর সেখান থেকেই লঞ্চে করে চলে যাবে ডেলফট আইল্যান্ডে। কুরিকাট্টুয়ান যাওয়ার বাস রুটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। স্থলভাগ পার করেও এই রাস্তা চলে গেছে সমুদ্রের উপর দিয়ে, ঠিক যেন আমাদের রামেশ্বরম যাওয়ার পাম্বাম ব্রিজের মতো। দুপাশে সমুদ্রের জলরাশির মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে। কিছুটা শক্ত জমি, কিছুটা ব্রিজের উপর দিয়ে সমুদ্রের বুক চিরে বাস ছুটে চলেছিল। অসাধারণ এক অনুভূতি। কুরিকাট্টুয়ান জেটি পৌঁছতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতন। সেখান থেকে একটা ছোট লঞ্চ বা স্পিড বোটে করে ওরা পৌঁছে যায় ডেলফট আইল্যান্ড। সেখানে পৌঁছেতেই বেলা গড়িয়ে প্রায় বিকেল। ওই যে দূরে হলুদ রঙের বাড়িটি দেখা যাচ্ছে, সেটি একটি হিন্দু মন্দির। ওখানেই হয়েছিল ওদের সেদিনের রাত্রিবাসের ব্যবস্থা। যদিও এই ব্যবস্থাপনা খুব সহজে হয়নি, স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় মন্দির কমিটির সাথে কথা বলে সেখানে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়। মন্দিরে পৌঁছে ব্যাকপ্যাক রেখে চারপাশটা ঘুরে দেখার জন্য ওরা বেরিয়ে পড়েছিল। এই ডেলফট আইল্যান্ডে ঘুরে দেখার জন্য আছে অনেক কিছু। পুরো আইল্যান্ড জুড়ে আছে ডাচ এবং ব্রিটিশদের আধিপত্যের নমুনা। পরদিন সকালে পুরো আইল্যান্ড ঘুরিয়ে দেখানোর জন্য স্থানীয় এক অটো ড্রাইভারের সাথে তারা কথা বলে রাখে। আশপাশটা ঘুরে দেখতে গিয়ে সর্বপ্রথমেই যে বিষয়টা ওদের নজর কেড়েছিল তা হলো স্থানীয় মানুষদের দ্বারা তৈরি করা এই পাঁচিলগুলি। এগুলো কিন্তু সাধারণ পাথর নয়, মৃত কোরালের প্রস্তরীভূত অংশ। সাধারণ মানুষের বাড়ির পাঁচিল থেকে প্রাচীন দুর্গের বিভিন্ন অংশে এই পাথরেরই আধিক্য বেশি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পুরো ডেলফট আইল্যান্ডের ভিডিও নিয়ে আমি আসছি পরের ভিডিওতে। সম্পূর্ণ শ্রীলঙ্কা সফরের বিস্তারিত ছবি এবং তথ্যের জন্য জুড়ে থাকতে হবে আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কিন্তু। আর নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।